হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আমরা ইতিমধ্যে আমাদের ইকোনমিক প্লেলিস্টের মধ্যে আমাদের ইকোনমিক্সের সমস্ত চ্যাপ্টার ডিটেলে আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ভিডিওকে অনেক বেশি লাইক, অনেক বেশি পছন্দ করেছো, আমি জানি। এবার তোমাদের সবথেকে বেশি যেটা রিকোয়েস্ট সেটা এমসিকিউ। তো এমসিকিউর জন্য আমরা আজকে আমাদের এই ভিডিও, এবার এর মধ্যে আমরা সর্বপ্রথমে আজকে জয়দেব সরখেল স্যারের বইতে যে ফার্স্ট মডেল সেট আছে সেটাকে আমি সলভ করলাম। এই মডেল সেট আমি সলভ করে দেখি যে কী সময় লাগে, কেমন লাগে, আর তারপর আমরা ফার্দার আরও যত এমসিকিউ আছে সব খুব তাড়াতাড়ির মধ্যে আজকালের মধ্যে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, চলো শুরু করি। চলো তাহলে আমরা এখন শুরু করি আমাদের আজকে ফার্স্ট মডেল টেস্ট, নমুনা প্রশ্নপত্র 1। এটা আমাদের জয়দেব সরখেল স্যারের বইতে দেখো 226 পেজে দেওয়া আছে। ঠিক আছে, দেখো সব প্রথম প্রশ্নটাকে কি দেওয়া আছে। নিচের বিবৃতিটি বিবেচনা করো। মূলধন একটি ভাণ্ডার, বিনিয়োগ একটি প্রবাহ। এটা আমাদের একদম ফার্স্ট চ্যাপ্টারে তোমাকে আমি সাম বেসিক কনসেপ্ট বলছিলাম, ওখানে আমি তোমাকে ফ্লো কনসেপ্ট, তারপরে স্টক কনসেপ্ট বলেছিলাম, মনে পড়ে? ওখানে দেখো এটা আছে মূলধন একটি ভাণ্ডার, মূলধন একটা স্টক, বিনিয়োগ একটি প্রবাহ। ঠিক আছে, এবার দেখো কি লেখা আছে। প্রথম অপশন দেওয়া আছে 1 এবং 2 উভয় ঠিক। বি নাম্বার অপশন 1 সঠিক কিন্তু বি 2 নাম্বারটা ভুল। আর সি অপশন 1 ভুল কিন্তু 2 সঠিক, আর 4 নাম্বারটা দুইটাই ভুল। এবার মূলধন একটি ভাণ্ডার, মূলধন একটি ভাণ্ডার অর্থাৎ মূলধন একটি স্টক কনসেপ্ট, এটা ঠিক। হ্যাঁ স্যার, আমরা বছরের শুরুতে কত টাকা লাগাই, বছর শেষে কত টাকা আছে, যখন অ্যাট পয়েন্ট অফ টাইম জিজ্ঞাসা করা হয় তাকে স্টক কনসেপ্ট বলে, তার জন্য এটা তখন অ্যান্সার রাইট। এবার এটাকে দেওয়া আছে দেখো বিনিয়োগ একটি প্রবাহ। হ্যাঁ, বিনিয়োগ একটি প্রবাহ, এটাও কিন্তু সঠিক অ্যান্সার, কারণ বিনিয়োগ ডিউরিং দ্য মান্থ, ডিউরিং দ্য ইয়ার জিজ্ঞাসা করা হয়। তো এখানে মূলধন একটি ভাণ্ডার, বিনিয়োগ একটি প্রবাহ, তাহলে এই দুটোই অপশন ঠিক। আমার অপশন এ নাম্বারটা হলো ঠিক। এবার দেখো, এবার 2 নাম্বার কি দেওয়া আছে দেখো। নিচের কোনটি হস্তান্তর প্রদান, ট্রান্সফার ইনকাম কোনটা? ভিক্ষুকে কিছু প্রদান করা, ছেলে মেয়েদের হাত খরচ দেওয়া, অবসরপ্রাপ্ত কর্মীকে পেনশন দেওয়া, এবং উপরের সবগুলি। দেখো খুবই ইজি কোশ্চেন কিন্তু। এবার হস্তান্তর প্রদান বা ট্রান্সফার ইনকাম কোনটা আমি তোমাকে বলেছিলাম, যার জন্য কোনো কিছু আমাদেরকে করতে হয় না, অর্থাৎ যেই টাকাটা আমাকে ওয়ান ওয়ে কনসেপ্ট, মানে টাকা আসছে কিন্তু যাচ্ছে না। তো এখানে দেখো ভিক্ষুকে কিছু প্রদান করলাম, এটাও ওয়ান ওয়ে, ছেলে মেয়েকে দিলাম, এটাও ওয়ান ওয়ে, আবার অবসরপ্রাপ্ত রিটায়ারমেন্টকেও কোনো পেনশন দিলাম, ওটাও কিন্তু ওয়ান ওয়ে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি, উপরের সবগুলি এখানে অ্যান্সার। এবার দেখো কি লেখা আছে নেক্সট। কোন দেশের জাতীয় আয় সংক্রান্ত রাশি তথ্য ওই দেশের জাতীয় আয় সম্পর্কে ড্যাশ পরিমাণ প্রদান করে। কোন দেশের জাতীয় আয় সংক্রান্ত রাশি তথ্য মানে দেশের মোট লোক কত টাকা আয় করছে, এই ডেটা কি দেখে? জাতীয় আয় সম্পর্কে কী পরিমাণ প্রদান করে? পরিকল্পিত সম্ভাব্য আয়, বাস্তব বা প্রকৃত আয়, পরিকল্পিত দুটোই এবং কোনোটি নয়। তো এর অ্যান্সার হবে বাস্তব বা প্রকৃত আয়। বুঝতে পারলেন কি বললাম না? এবার দেখো নেক্সট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেনে কি বলে, বাজার দামে এনএনপি এবং উপাদান ব্যয় এনএনপি সমান হবে কখন? এনএনপি, এবার এনএনপিটা মানে বুঝে তোমাকে দিই। যদি এখানে আমি লিখলাম, এখানে দেখো আমি এখানে লিখলাম এনএনপি, বাজার দাম মানে কি? বাজার দাম মানে হচ্ছে এমপি, এনএনপি অ্যাট এমপি, এবং আর কি দেওয়া আছে এনএনপি অ্যাট এবং এফসি, সরি এনএনপি এফসি। এবার এই দুটো সমান কখন হবে? যখন এমপি আর এফসি, দেখো এই তিনটে সমান ঠিকই আছে, কোনো সমস্যা নাই। বাট এমপি আর এফসি যখন কি হবে, এমপির থেকে এফসিতে আসতে গেলে কী করতে হয়? এমপির থেকে যখন এখন এফসিতে আসে তখন মাইনাস করি এনআইটি, রাইট? যখন এনআইটি থাকবে না তখন সেম সেম হয়ে যাবে, রাইট? তো এখানে অ্যান্সার হবে কি? এখানে আমাদের হবে কোনো পরোক্ষ কর এবং ভর্তুকি নেই। অপশন হবে এখানে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা। দেখো কি লেখা যায় অপশন, অপশনে আমাদের দেওয়া আছে এখানে কোনো পরোক্ষ এবং কোনো ভর্তুকি কর নেই। যখন এটা থাকবে না, লেট সাপোজ এটাও শূন্য, এটাও শূন্য, তখন যা সেম সেম সব চলে আসবে। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো কোশ্চেন নেক্সট কি বলে, বাজার দামে জিএনপি হলো 200 টাকা। আমার দেখো এখানে জিএনপি, আমার জিএনপি দেওয়া আছে, বাজার দাম মানে মার্কেট প্রাইস। তোমাকে এই অঙ্কটা কিন্তু ভালো মতো শিখিয়েছি, আশা করি তোমরা অনেকেই এই ভিডিওটা পছন্দও করেছিলে। যদি কোনো কারণে ভিডিও বা এই অঙ্কটা বুঝতে না পারো, অবশ্যই তোমার এখানে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি ক্লিক করে এই ভিডিও দেখতে পারবে। দেখো কি দেওয়া আছে, আমার জিএনপি দেওয়া আছে 200 টাকা। ক টাকা দেওয়া? 200 টাকা দেওয়া। এবার আমি এখানে পাশাপাশি লিখি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো। দেখো জিএনপি দেওয়া আছে, বিদেশ থেকে নিট আয় মানে আমার এনএফআইএ, বিদেশ থেকে নিট আয় আমার দেওয়া আছে 20 টাকা। পরোক্ষ কর মানে ইনডাইরেক্ট ট্যাক্স, আমাদের এখানে দেখো ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়া আছে, ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়া আছে আমাদের এখানে কত টাকা? 20 টাকা।
আর সাবসিডিজ দেওয়া আছে, সাবসিডি দেওয়া আছে আমার 10 টাকা, ভর্তুকি মানে সাবসিডি, ঠিক আছে, বাংলা বুঝতে হবে। এইবার বলছে কি এখানে কোশ্চেনে আমাকে বের করতে বলছে উপাদান ব্যয় জিডিপি, আমাকে বের করতে বলছে জিডিপি অ্যাট এফসি, আমাকে বের করতে কি বলছে জিডিপি অ্যাট এফসি। সূত্র কি লাগাইছিলাম, জি সেম আছে, দেখো সেম আছে, কোনো সমস্যা। ন্যাশনাল থেকে ডোমেস্টিক আসতে হবে, ন্যাশনাল থেকে ডোমেস্টিক আসতে কি হতে হবে, ন্যাশনাল থেকে যখন ডোমেস্টিক আসতে হবে আমাকে মাইনাস করতে হবে এনএফআই এ, মাইনাস করতে হবে এনএফআই, এনএফআই কত আছে, এনএফআই আছে আমার 20, এটা আমাকে মাইনাস করতে হবে। পিপি দেখো সেম আছে, আর এমপি থেকে এফসি, এমপি থেকে এফসি আসতে হলে আমাকে করতে হবে এনআইটি মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস, মানে ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিলে হবে 20 মাইনাস 10 দ্যাট ইজ 10, অর্থাৎ আমাকে এই 10টা বাদ দিতে হবে, তো মাইনাস করলাম 10, 20 মাইনাস 200 মাইনাস 20 মাইনাস 10 করলে এটা চলে যাবে আমাদের সম্ভবত 170। দেখো অ্যান্সার কত 170 দেওয়া আছে, হ্যাঁ অ্যান্সার দেওয়া আছে 170, দেখো পেয়ে গেলাম। আশা করি আমরা এটা বুঝতে পারছি অঙ্কটা। আবার থেকে দেখো বলি, আমার জিএনপি দেওয়া আছে 200, বিদেশ থেকে নিট আয় দেওয়া আছে আমার 20, পরোক্ষ কর দেওয়া আমার এখানে কি বলে 20, আর সাবসিডি দেওয়া আছে আমার 10। আমাকে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডিজ বাদ দিয়ে আমি নেট ইনডাইরেক্ট ট্যাক্স এনআইটি পেয়ে গেলাম, নিট পরোক্ষ কর পেয়ে গেলাম। এবার জি সেম আছে, চেঞ্জ করতে হবে না, এন থেকে আমাকে ডি যেতে হবে, তো ন্যাশনাল থেকে আমাকে ডোমেস্টিক যেতে হবে, মাইনাস করবো আমি এনএফআই এ, নিয়ম ছিল পরিষ্কার। পিপি দেখো সেম আছে, এমপি থেকে এফসি যাবো, তো এমপি থেকে এফসি গেলে মাইনাস করবো এনআইটি, মাইনাস করলাম এনআইটি, উত্তর চলে আসছে আমাদের 170, দেখো 170 অ্যান্সার দেওয়া আছে। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো 6 নম্বরে কি বলে, 6 নম্বরে লেখা আছে কোশ্চেন, আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি এই অনুপাতকে বলা হয়, এই অনুপাতকে আমরা কি বলবো, এই অনুপাতকে আমরা বলবো জিডিপি হ্রাসক। কি বলবো এটাকে আমরা, এটাকে আমরা বলবো জিডিপি হ্রাসক, ঠিক আছে, জিডিপি হ্রাসক। এবার দেখো পরে কি দেওয়া আছে, পরে দেওয়া আছে আরেকটা অঙ্ক দেওয়া আছে, উপাদান ব্যয় জাতীয় উৎপাদন, জাতীয় উৎপাদন মানে এনএনপিএফসি, এনএনপি, উপাদান ব্যয় মানে এফসি, উপাদান ব্যয় দেওয়া আছে এফসি, এ দেওয়া আছে এটা আমার 600 কোটি, এই অঙ্কটা আমাদের হয়ে গেছে, এটা দেওয়া আছে 600 কোটি। আর কি দেওয়া আছে, পরোক্ষ কর দেওয়া 200 কোটি, মানে ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট এই সরি এখানে লিখেন দেখো, দেখো ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়া আছে আমাদের এখানে কত, পরোক্ষ কর আমাদের দেওয়া, পরোক্ষ কর আমাদের 200 কোটি, দেখো পরোক্ষ কর দেওয়া আমাদের এখানে আমি লিখলাম 200 কোটি। দেখো আশা করি দেখতে পাচ্ছি, একটু ক্যামেরা সেটেলমেন্ট একটু সমস্যা হচ্ছে, বাট তোমরা একটু দেখে নাও, ভালো মতো বুঝতে না পারলে বলো আমাকে, ঠিক আছে। এটা আমার আসলো 200 কোটি। এর ছাড়া আর কি দেওয়া আছে, সাবসিডিজ দেওয়া আছে, দেখো সাবসিডিজ দেওয়া আছে আমার এখানে কি সাবসিডিজ, সাবসিডিজ কত দেওয়া আছে, সাবসিডিজ দেওয়া আছে 75। তাহলে আমাকে বলো তোমরা এখান থেকে, আমাকে দেখো ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়া, সাবসিডিজ দেওয়া, আমাকে এই দুটোতে নেট এনআইটি বা নেট ইনডাইরেক্ট ট্যাক্স বেড়ে যাবে, কে বেরোবে 200 মাইনাস 75 করলে কত আসবে 125, এটা বেরোলো আমার 125। এবার এনএনপি আর এফসি দেওয়া 600 কোটি। আর কি দেওয়া আছে কোশ্চেনে পড়ি, আর দেওয়া আছে এটা বলে গেল, আমাকে বের করতে বাজার দামে জাতীয়, মানে আমাকে বের করতে হবে এনএনপি, আমাকে বের করতে হবে এনএনপি অ্যাট এমপি, এফসির থেকে এমপি যাবো কি করবো, আমি এটাকে প্লাস করে দিব, অ্যান্সার 600 প্লাস 125 চলে আসছে আমার 725 কোটি, লিখে দিচ্ছি পাশে শেষ। দেখো অপশানে 725 আছে কোথাও, এই অপশানে 725 কোটি। আশা করি তোমাকে আমি অঙ্কটা বোঝাতে পারতেছি, এইভাবে করে কিন্তু এই অঙ্কটা হলো, ঠিক আছে না। দেখো কোনো সমস্যা থাকলে আমাকে বাবার থেকে বোঝো, আমাকে এনএনপিএফসি দেওয়া আছে 600 কোটি, আমাকে বের করে দেওয়া এনএনপি এমপি, তো বাস এফসি থেকে এমপি চেঞ্জ করতে হবে, বাস এখানে আমি এনআইডিবি করলাম, এনআইডিবি করে যোগ করে দিলাম, অঙ্ক হয়ে গেল আমার শেষ। খুবই ইজি অঙ্ক ছিল 1 মার্কসের জন্য। এবার দেখো পরে কোশ্চেনটা কি বলে, দেখো কি লেখা আছে, নিচের বিবৃতিগুলির থেকে সঠিক বিবৃতিগুলি নির্বাচন করো। এখানে এখন দেখো বিবৃতি দেওয়া আছে আর আমাকে সঠিক বিবৃতি নির্বাচন করতে বলা হয়েছে। ভান্ডার চলরাশি, ভান্ডার মানে স্টক, কোনো সময় বিন্দুতে পরিমাপ করা যায়, ঠিক আছে। প্রবাহ চলরাশি কোনো সময় কালে পরিমাপ করা যায়, একদম ঠিক। এ আর বি দুটোই ঠিক স্যার। ভান্ডার মানে স্টক, একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে মেজার করা যায়, আর প্রবাহ হচ্ছে আমার একটা ফ্লো কনসেপ্ট, যেটা আমাকে একটা সময়কাল ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম আমাকে ক্যালকুলেট করতে হয়। তো এর অ্যান্সার হবে আমাদের অপশন সি। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো 9 নম্বরে কি বলে, 9 নম্বরে লেখা আছে, কেইন্সের তত্ত্ব অনুমান করা হয় যে স্বল্পকালে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা এপিসি কি হবে। এপিসি আমাদের এখানে সবসময় যদি গড় ভোগ প্রবণতা কি লেখা আছে বাড়লে আমাদের এপিসি কমে,
ঠিক আছে। এইবার দেখো নেক্সট কোশ্চেন কি বলে, প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা সম্পর্ক কি? এটা আমরা সবাই জানি, 10-এর অ্যান্সার কি হবে? 10-এর অ্যান্সার হবে এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1। তোমাকে আমি এই সূত্রের মধ্যে লেখা ছিলাম এই জিনিসটা, তাই না? এবার দেখো কি আছে, এবার দেওয়া আছে, এবার এইটা একটা অঙ্ক চলে আসছে কেসের চ্যাপ্টার থেকে। তোমাকে আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, দেখো ভালো মতো বুঝতে পারবে কিনা, আর তারপর তো সব অঙ্ক খুব ইজি হয়ে যায় পড়াটা। ভোগ অপেক্ষকের সমীকরণে সি ইকুয়াল টু 100 প্লাস 0.65 দেওয়া আছে, দেখো 0.65 দেওয়া আছে। সঞ্চয় অপেক্ষকের সমীকরণ কত হবে? এবার এই অঙ্কটা ভালো মতো বুঝো। দেখো আমাকে দেওয়া, আমার দেখো এখানে সি দেওয়া আছে, দেখো যদি একটু উঠা দিয়ে রেখে, আমার এখানে সি দেওয়া আছে, আমার সি কত দেওয়া আছে? আমার সি দেওয়া আছে 100 প্লাস 0.6y। তো 100 প্লাস 0.6y আমার সি দেওয়া, সরি দেখো 100 প্লাস 100 প্লাস 0.6y। এবার y এর সূত্র আমাকে তুমি বলো, y এর সূত্র কি? y এর সূত্র হচ্ছে সি প্লাস এস। এবার আমি সি এর মানটা সি এর জায়গায় বসাই দিই। আচ্ছা, এস এর সূত্র কি সঞ্চয় করতে বলছে? সঞ্চয় করতে y মাইনাস সি, ঠিক আছে। তো এস ইকুয়াল টু y এর মান আমি জানি y রাখলাম এভাবে করে, আর সি এর মান আমি বেড়ে গেল 100 প্লাস 0.6y বাই 100, এটা কম ব্র্যাকেটে দিই, হ্যাঁ 100 প্লাস 0.6y। ভালো মতো বুঝবা, আমার সি দেওয়া আছে, y এর সূত্র হচ্ছে এটা হচ্ছে মেন সূত্র অ্যাকচুয়ালি, ঠিক আছে না? তারপরে আমাকে এস এর সূত্র এখান দিয়ে পেয়ে গেলাম, আর এস এর এখন সূত্রের মধ্যে y এর মান y যা আছে, সি এর মান যেটা আছে এখানে ওটাই বসিয়ে দিলাম। এবার দেখো কি হচ্ছে, y প্লাসে মাইনাসে মাইনাস 100 প্লাসে মাইনাসে মাইনাস 0.6y। এবার দেখো y এর সঙ্গে এটা মাইনাস করলে এটা চলে আসবে 0.4y, আর এটা মাইনাস 100 চলে আসবে, তাহলে উত্তর চলে আসলো মাইনাস 100 প্লাস 0.4y। এটা হলো আমাদের উত্তর। ভালো মতো বুঝবা কি হচ্ছে, মাইনাস 100 এই পাশে আমি নিয়ে চলে আসলাম, আর এই y এর পাশে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো 0.4y, ঠিক আছে। এখানে কিছু মানে 1 থেকে 0.6 বাদলাম, তো 0.4y চলে আসছে। উত্তর আসলো আমাদের 0.4y। দেখি আমাদের কাছে উত্তর দেওয়া আছে কিনা, এটার উত্তর কি দেওয়া আছে? উত্তর দেওয়া আছে এস ইকুয়াল টু -100 0.4। এই যে সি নাম্বার অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, আশা করি বুঝতে পারলাম। এবার দেখো কি লেখা আছে, মুক্ত অর্থনীতিতে সরকার কাজকর্ম থাকলে মোট চাহিদার পরিমাণ কি হবে? মুক্ত অর্থনীতিতে সরকার যদি কাজকর্ম করে তার চাহিদার পরিমাণটা কি দাঁড়াবে? তো এই মুক্ত অর্থনীতি মানে কি? যেখানে ওপেন ইকোনমি, যেখানে সরকারও আছে বা বাইরের দেশে আমাদের কাজ হয়, সেই জায়গাটা কি হবে? সেই জায়গাটায় আমাদের অ্যান্সার দেখো কি দেওয়া আছে এখানে। এবার c plus i, c plus i plus g, c plus i plus g plus x, আর লাস্ট দেওয়া c plus i plus g plus x minus x। আচ্ছা, c মানে হচ্ছে কনজাম্পশন, i মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, g মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, x মানে এক্সপোর্ট, আর m মানে ইম্পোর্ট। মুক্ত অর্থনীতি মানে যেখানে আমাদের দেশ অন্য দেশের সঙ্গেও কেনা বেচা করে, এখানে আমাদের মোট চাহিদা হবে সবসময় c plus i plus g plus x minus m। x minus mটা কি? এটা হচ্ছে নেট এক্সপোর্ট, আমাদের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় প্লাস সরকারি ব্যয় প্লাস নেট এক্সপোর্টস, এই চারটা জিনিস মিলে আমাদের মোট চাহিদা দাঁড়ায় কোথায়? মুক্ত অর্থনীতিতে। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো 13 নম্বর কোশ্চেন কি দেওয়া। 13 নম্বর কোশ্চেনে বলে সরল কেনসিয়ান মডেলে বিনিয়োগ গুণকের মান। বিনিয়োগ গুণকের মান খুব ইজি কোশ্চেন, 1/1 মাইনাস এমপিসি বা 1/MPS। তা অ্যান্সার হবে 13 সি। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো, এবার আর কি কোশ্চেন দেওয়া আছে দেখো। এবার দেখো কি কোশ্চেন বলে। এবার লেখা আছে 3 ক্ষেত্র বিশিষ্ট মডেলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ কখন হয়? 3 ক্ষেত্র বিশিষ্ট মডেলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ কখন হয়? দেখো কি লেখা, s প্লাস টি ইকুয়াল টু আই প্লাস জি, এস মাইনাস টি ইকুয়াল টু আই মাইনাস জি। এস মানে হচ্ছে আমাদের সেভিং, টি মানে ট্যাক্স, আই মানে ইনভেস্টমেন্ট, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে। এখানে আমাদের উত্তর হবে 14 এর কোনটা হবে? 14 এর এস প্লাস টি, এটা হবে আমাদের এস প্লাস টি ইকুয়াল টু আই প্লাস জি, এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে। সেভিং প্লাস ট্যাক্স ইকুয়াল টু ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এবার নেক্সট কোশ্চেন কি? এবার নেক্সট কোশ্চেন বলার আগে তোমাকে আমি বলে দিচ্ছি যে কর গুণকের পরম মান 1-এর বেশি যদি হয়, কর গুণক মানে হচ্ছে ট্যাক্স মাল্টিপ্লায়ার। এবার কর গুণকের পরম মান যদি 1-এর বেশি হয় তাহলে এমপিসির মান কত হবে? এবার এটা তোমাকে আমি বলে দিলাম, তোমাকে একটা জিনিস লিখে দিই। দেখো, যখন আমার এমপিসি ইকুয়াল টু হাফ, তখন আমার ট্যাক্স মাল্টিপ্লায়ার 1 হবে। দেখো কি লিখি আমি এখানে, ভালো মতো বুঝতে পারবে। দেখো, যখন আমার এমপিসি হাফ হয়, এটা মনে রাখবো কেমন,
এটা মনে রাখবা, যখন আমার এমপিসি ইকুয়াল টু হাফ তখন আমাদের ট্যাক্স মাল্টিপ্লায়ার ইকুয়াল টু 1 হবে। যখন আমার এমপিসি একের চেয়ে বেশি হবে, সরি এক না হাফ, এই হাফ না, হ্যাঁ, যখন আমার এমপিসি হাফের চেয়ে বেশি হবে তখন আমার ট্যাক্স মাল্টিপ্লায়ার একের চেয়ে বেশি হবে, এটা মনে রাখবা। আর যখন আমার এমপিসি হাফের চেয়ে কম, তখন আমার ট্যাক্স মাল্টিপ্লায়ারও একের চেয়ে কম। এই সূত্রটাই মনে রাখবো অলওয়েজ, কেমন? এমপিসি যখন হাফ হবে ট্যাক্স মাল্টিপ্লায়ার একের সমান হবে, এমপিসি যখন হাফের বেশি তখন ট্যাক্স মাল্টিপ্লায়ার একের বেশি, এমপিসি যখন হাফের কম তখন ট্যাক্স মাল্টিপ্লায়ার একের কম। এবার এখানে কি বলছে, এখানে একটু উল্টা কোশ্চেন দিচ্ছে যে আমার ট্যাক্স মাল্টিপ্লায়ার একের বেশি, ট্যাক্স মাল্টিপ্লায়ার একের যদি আমার বেশি হয় তাহলে এমপিসি কত হবে? এমপিসি হবে হাফের বেশি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাকে আমি বুঝতে পারতেছি এটা। এবার দেখো 16 নম্বরটা কি বলা আছে। 16 নম্বরে লেখে সুষম বাজেট গুণকের মান কত, বা সুষম বাজেট গুণকের মান কি হবে? সুষম বাজেট গুণকের মান হবে একের সমান। কি হবে? একের সমান। বাণিজ্য ব্যালেন্স হলো নিচের দুটির মধ্যে পার্থক্য। বাণিজ্য ব্যালেন্স বলতে কি বোঝায় ভালো মতো বুঝে নাও। বাণিজ্য ব্যালেন্স মানে আমরা যখন ব্যালেন্সে পেমেন্ট করেছিলাম আশা করি, ওখানে আমরা বাণিজ্য ব্যালেন্স নিয়ে আলোচনা করেছিলাম। ওটা কি বলে? বাণিজ্য ব্যালেন্স হলো নিচের দুটির মধ্যে পার্থক্য। এবার বাণিজ্য ব্যালেন্স কার কার পার্থক্য এটা আমাদের এখানে বলতে বলছে। এটা দ্রব্যের রপ্তানি এবং দ্রব্যের আমদানি, নাকি সেবা কার্য, নাকি দ্রব্য সেবা কার্য দুটো মিলে, আর নাকি শুধু মূলধনী। তো এটা অ্যান্সার আমাদের হবে দ্রব্যের রপ্তানি এবং দ্রব্যের আমদানি। এবার দেখো 18 নম্বর কোশ্চেন কি বলে। 18 নম্বর কোশ্চেন লেখা আছে লেনদেন ব্যালেন্সের ড্যাশ দিকে বৈদেশিক মুদ্রায় আগমন নথিভুক্ত করা হয়। লেনদেন ব্যালেন্সের কোন দিকে টাকা আসলে লেখা হয়? এটা কি অ্যান্সার হবে? এটা আমাদের অ্যান্সার হবে টাকা পাবো, টাকা আসলে কোন দিকে আসবে? টাকা আসলে আমাদের হবে পাওনা। কি হবে অ্যান্সার আমাদের? পাওনা। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো নেক্সট কি লেখা আছে। নেক্সট বলে লেনদেন ব্যালেন্সে উদ্বৃত্ত ঘটে। লেনদেন ব্যালেন্সে কখন সারপ্লাস? উদ্বৃত্ত মানে সারপ্লাস, উদ্বৃত্ত মানে কি সারপ্লাস। তো লেনদেন ব্যালেন্সে সারপ্লাস কখন দেখা যায়? লেনদেন ব্যালেন্স সারপ্লাস তখন দেখা যায় যখন আমাদের পাওনা বেশি দেনা কম। যখন আমাদের কি বেশি? পাওনা বেশি, টাকা বেশি আছে আর দেনা কম। এখানে কি লেখা আছে দেখো অপশনগুলো। স্বয়ংভূত প্রদান, প্রদান মানে টাকা দিব। স্বয়ংভূত প্রাপ্তি, না এটা হবে না। সমন্বয়কারী বিধান তো হয় না এখানে আমাদের অপশন আমাদের এখানে হবে ডি নাম্বার অপশন। দেখো স্বয়ংভূত প্রাপ্তি মানে টাকা আসবে বেশি অটোমেটিক আর টাকা যাবে কম, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো 20 নম্বরে কি লেখা আছে। 20 নম্বরে লেখা বলে ইউএস ডলারের মূল্য 85 টাকা থেকে কমে 83 টাকা হয়ে গেল। এর অর্থ কি? ইউএস ডলারের মূল্য 85 থেকে 83 হয়ে গেল, এর অর্থ কি? এর অর্থ ভারতীয় রুপির মূল্য বেড়েছে। হ্যাঁ ঠিক। ইউএস ডলার হবে, এটা ডলারের অবমূল্যায়ন ঘটেছে। হ্যাঁ এটাও ঠিক। তাহলে এই আর বি দুটোই ঠিক। অ্যান্সার হবে সি নাম্বার অপশন, যে আমাদের টাকার ভ্যালু বাড়ছে আর বাইরের দেশের টাকার ভ্যালু কমছে। সিম্পল। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো আমাদের কি দেওয়া আছে। এবার আমাদের এখানে চলে আসছে নেক্সট পার্ট, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক পার্ট। সেটা হচ্ছে এখানে কি লেখা দেখো ভালো মতো বুঝি। এবার স্বাধীনতার প্রাক্কালে ভারতের অর্থনীতি কেমন ছিল? স্বাধীনতার প্রাক্কালে ভারতের অর্থনীতি ছিল উন্নত এবং অনড়, অর্থাৎ এর অ্যান্সার হবে 21-এর ডি নাম্বার। ঠিক আছে। স্বাধীনতার প্রাক্কালে দেশের কোন ক্ষেত্রটি জাতীয় আয়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় বিনিয়োগকারী ছিল? তো এর অ্যান্সার হবে যে সবথেকে বড় ছিল কি? কৃষি। উপনিবেশিক শাসনকালে ব্রিটিশ শাসনকালে ভারতের কোন শিল্প ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছিল? ভারতের কোন শিল্প সবথেকে বেশি ক্ষতি হয়েছিল? হস্তশিল্প। হস্তশিল্পকে একেবারে শেষ করে দিয়েছিল আমাদের দেশে। আর কি লেখা আছে। ঔপনিবেশিক কালে ভারতের জনসংখ্যার সামগ্রিক চিত্র প্রতিফলিত হয়। ঔপনিবেশিক কালে ভারতের জনসংখ্যার সামগ্রিক চিত্র প্রতিফলিত হয়। উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার, উচ্চ শিশু মৃত্যুহার, সবগুলি। অ্যান্সার হবে সবগুলি। ভারতের অধিকাংশ প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারদের যে ক্ষেত্রে দেখা যায়, কোন ক্ষেত্রে দেখা যায়? এদেরকে বেশিরভাগ লোককে কৃষি ক্ষেত্রে দেখা যায়। কোন ক্ষেত্রে দেখা যায়? কৃষি ক্ষেত্রে। আশা করি তোমাদেরকে বুঝতে পারতেছি। এবার দেখো নেক্সট কি লেখা। বেকার ব্যক্তিদের যেভাবে গণনা করা হয়
এবার বেকার ব্যক্তিকে আমরা কিভাবে গণনা করবো? আমাদের এখানে বেকার ব্যক্তি গণনা করা হবে শ্রম বাহিনী মাইনাস কর্মরত শ্রম বাহিনী, মানে যারা কাজ করছে, মানে মোট যতজন লোক কাজ করা আছে মাইনাস যতজন কাজ করছে, তাহলে আমাদের বেকার লোক বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো নেক্সট, যে ব্যবস্থায় কোনো শ্রমিক তার জীবিকা উপার্জনের জন্য নিজের সম্পদ কাজে লাগায়, জীবিকা উপার্জনের জন্য নিজের জিনিস কাজে লাগায়, তাকে আমরা কি বলবো? মজুরি ভিত্তিক। নিজের জিনিস কাজে লাগাচ্ছে না, তো এখানে নিজের জিনিস কাজে লাগাচ্ছে, তাহলে এর অ্যান্সার কি দাঁড়াবে? এর অ্যান্সার দাঁড়াবে স্বনিযুক্তি। নিজে লাগিয়েছি তো স্বনিযুক্তি। ঠিক আছে। যে অবস্থায় নিয়োগের বৃদ্ধি ছাড়াই শুধু কলা কৌশলের জোরে কোনো অর্থনীতির প্রসার বা বৃদ্ধি ঘটে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সেটা হচ্ছে নিয়োগহীন। যে অবস্থায় নিয়োগের বৃদ্ধি ছাড়াই, নিয়োগ ছাড়াই শুধু কলা কৌশলের জোরে অর্থনীতির প্রসার ঘটে, এটা বলবো নিয়োগহীন। নিয়োগ হচ্ছে না, নিয়োগহীন, তাই না? এবার 29 নম্বর কোশ্চেন কি লেখা আছে দেখো, নিচের কোনটি মানব উন্নয়নের নির্দেশক? মানব উন্নয়ন হিউম্যান ডেভেলপমেন্টের কোনটা নির্দেশক? এর মধ্যে অ্যান্সার হবে আমাদের জন্মকালে আয়ু প্রত্যাশা, প্রসূতি মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, উপকার, হ্যাঁ এর সবগুলি অ্যান্সার হবে, এগুলার সবগুলি। শিল্প উন্নয়নের লক্ষ্যে চীন ড্যাশ কর্মসূচি চালু গণনা করেছিল। শিল্প উন্নয়নের জন্য চীন কোন কর্মসূচি চালু করেছিল? বিরাট সম্মুখগত বিরাট সম্মুখ গতি লম্ফন কর্মসূচি চালু করা হয়েছিল। চীনে কমিউন ব্যবস্থা ড্যাশ ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। কমিউন ব্যবস্থা কার সঙ্গে সংশ্লিষ্ট? এটা হচ্ছে কৃষিক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। যার নেতৃত্বের কালে মহান সাংস্কৃতিক বিপ্লব প্রবর্তন করা হয়, তাকে আমরা কি বলবো? মাও সে তুং। চীনের প্রথম রাষ্ট্রপতি বলেছিলাম তোমাকে আমি, মাও সে তুং। এবার আসি আমরা, এবার দেখো 33 নম্বর কোশ্চেন কি বলে, জীবিকা কাঠামো বলতে বোঝায়। এবার জীবিকা কাঠামো বলতে কি বোঝায়? জীবিকা কাঠামো বলতে বোঝায় বিভিন্ন জীবিকায় শ্রমিক বাহিনী বন্টন, বিভিন্ন আলাদা আলাদা কাজে কত কত লোক নিযুক্ত আছে সেটা বোঝায়। নেক্সট 34 নম্বর কোশ্চেন, নিচের কোনটি গ্রামীণ ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস? মানে লোক টাকা নেয়, বাট কার থেকে টাকা নেয়? অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটা? এখানে অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে মহাজন। কি নাম বললাম? মহাজন। যারা এমন কিছু কিছু লোক যারা অনেক চড়া হারে সুদ দিয়ে থাকে, মানে লোন দিয়ে থাকে। এমএসপি বলতে কি? এমএসপি এর প্রণাম হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। আচ্ছা, এটা কি জিনিস তোমাকে আমি ভালো মতো করে বুঝাই, ব্যাপারটা বোঝো। যেমন আমরা কোনো জিনিস কিনি, সেই জিনিস কেনার সময় আমাদের জিনিসের উপরে এমআরপি লেখা থাকে না? এমআরপি মানে হচ্ছে যে এই জিনিসের চেয়ে বেশি, এই জিনিসের এত দামের চেয়ে বেশি আর কিনতে নিতে পারবে না। সেমভাবে এমএসপি মানে বলা হচ্ছে এমন গুডস যার উপরে যদি এমএসপি লেখা থাকে তো ওর চেয়ে কম দামে বিক্রি করতে পারবে না। ব্যাপারটা বুঝো। ব্যাপারটা হচ্ছে এমন করে যে একজন কৃষক আছে, একজন কৃষক সে তার চাষবাস করছে, চাষ করে সে গেল বাজারে বিক্রি করতে। বিকজ কৃষক গরিব মানুষ, আর বাজারে জমিদাররা বড় বড় কোটিপতিরা বসে আছে, তখন সেই লোকরা বললো যে দেখো ভাই, আমাকে যদি তোমার মালটা বেচতে হয় তো একটা কাজ করো, 20 টাকা দিয়ে বেচো, আমি কিনে নিব, বাট তার চেয়ে বেশি আমি 1 টাকা দিব না। কৃষক বলল যে না স্যার, আমার তো তৈরি করতে 30 টাকা লাগছে। তো এই ক্ষেত্রে ও যদি বিক্রি করে 20 টাকাতে তাও ওর লস, ও যদি না বেচে তাও ওর লস। কারণ কোটিপতি তো বিশাল বড়, এর থেকে নেবে না, অন্য কারোর থেকে নিয়ে নেবে। বাট কৃষক কী করবে বেচারা? তখন কৃষককে লস করেও বেচতে হয়। এই জিনিসটাকে আটকানোর জন্য সরকার এমএসপি এনেছিলেন। এমএসপির মধ্যে কি বলা হয়? সরকার বলছে মিনিমাম তোমার দাম 30 টাকা তোমার খরচা, তোমাকে মিনিমাম 50 টাকা বিক্রি করবা, ওর নিচে তুমি কম বিক্রি করবা না। যদি কোনো ক্ষেত্রে এর নিচে তোমার কম বিক্রি করতে হয়, তুমি ওকে বিক্রি করবা না, তুমি ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসবা, আমি তোমাকে মিনিমাম 50 টাকা তো দিব এই মালটার। তো এমএসপি মানে বুঝতে পারলেন কি জিনিস? এমএসপি কি জিনিসটা হলো? এমএসপি এখানে বেশিরভাগ এটা কোথায় ইউজ হয়? বেশিরভাগ এটা ইউজ হয় আমাদের কৃষিক্ষেত্রে। তো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে বললাম এমএসপি ব্যাপারটা কি। তো এটা কি? এটা কৃষকদের জন্য সর্বনিম্ন সহায়ক মূল্য। বেশিরভাগ কৃষকরা এটাকে ইউজ করে, সর্বনিম্ন সহায়ক মূল্য। এত টাকার কম কিন্তু হবে না, মিনিমাম সাপোর্ট প্রাইস। 36 নম্বর কি লেখা আছে দেখো, নিচের কোনটি ভারতীয় সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য নয়? এবার কোনটি ভারতীয় সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য নয়? 36 অ্যান্সার, 36 হবে অ্যান্সার আমাদের ডি, চিরাচরিত বীজের ব্যবহার। সবুজ বিপ্লব আসাতে খুব বেশি টেকনোলজি আসছে, খুব ভালো সার ব্যবহার করা হতো, এই জন্য সবুজ বিপ্লব নাম দেওয়া হয়েছে। চিরাচরিত বীজের ব্যবহার এটা অ্যান্সার হবে না। নেক্সট কোশ্চেন কি দেওয়া দেখো, জনসাধারণের খাদ্য সরবরাহের সঙ্গে পিডিএস এর পুরো কথাটা কি? এবার
পিডিএস এর পুরো কথাটা কি? পিপলস ডিস্ট্রিবিউশন সিস্টেম নাকি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম নাকি পিপলস ডিস্ট্রিবিউশন স্কিম নাকি প্রাইমারি ডিস্ট্রিবিউশন স্কিম? তো অ্যান্সার হবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবার নেক্সট, প্রয়োজনের সময় ব্যবহার করার জন্য এফসিআই কর্তৃক রক্ষণাবেক্ষণ করা খাদ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, না এফসিআই ফুল ফর্ম, কর্তৃক রক্ষণাবেক্ষণ করা খাদ্য ভাণ্ডারকে কি বলা হয়? খাদ্য ভাণ্ডারকে কি বলা হয়? কি বলা হয়? হ্যাঁ, আপাতকালীন ভাণ্ডার। কি বলা হয়? আপাতকালীন ভাণ্ডার বলা হয়। ঠিক আছে। নিচে কোনটি ভারতে ভূমি সংস্কারের একটি অংশ? ভূমি সংস্কারের অংশ কোনটি? নিয়ন্ত্রিত বাজার, না না না, জোতের ঊর্ধ্বসীমা প্রয়োগ, জোতের ঊর্ধ্বসীমা প্রয়োগ বা নির্ধারণ। এটা কি জিনিস তোমাকে বলি ভালো মতো করে। ভূমি সংস্কারের মধ্যে এটা সবথেকে বেশি উল্লেখযোগ্য ছিল, মানে যদি কোনো জমিদারের জমি পার্টিকুলার একটা লিমিটের বেশি হয় তাহলে সরকার সেই এক্সট্রা জমি নিয়ে নিবে এবং যারা গরিব ভূমিহীন কৃষক তাদের মধ্যে দিয়ে দিবে, বন্টন করে দিবে। এটাই ভূমি সংস্কারের একটা উদ্দেশ্য ছিল। তো এটা অ্যান্সার কি হবে? জোতের ঊর্ধ্বসীমা প্রয়োগ বা নির্ধারণ। নেক্সট, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারে এলপিজি, এটা তো খুব ইজি আছে, মানে বিএসটি তো পড়ছো অনেকে। এলপিজি ফুল ফর্ম কি? এলপিজি ফুল ফর্ম হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। অপশন হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এমনি করে দেখো আমরা মডেল পেপার 1টা সলভ করলাম। আশা করি তোমাকে এই পেপারটা ভালো লাগছে। আমরা অলরেডি দেখো এমসিকিউ সলভ করলাম, ঠিক আছে। এবার এমসিকিউ সলভ করার পর দেখো সময়টা কত লাগলো। ব্যাপারটা এবার আমি ভাবছি যে এভাবে করে আমি কি সমস্ত এমসিকিউ সলভ করে দেবো, নাকি শুধুমাত্র যেগুলো সামসের পার্ট সেগুলো সলভ করব। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে আমি কি করি। এবার আমি কি সমস্ত অঙ্ক সলভ করে দিব? তুমি যদি বলো সমস্ত মডেল সেট সলভ করো তাহলে ওকে। তোমরা যদি বলো যে না স্যার আপনি শুধু সাম সলভ করে দেন বাকিটা আমরা করব, সেটাও বেটার। তো আমি নিচে একটা পোল দিচ্ছি, ঠিক আছে। ওই পোল তোমরা অ্যাটেন্ড করো, ওর মধ্যে দেখো তোমাদের আমি মেজরিটি যেটা বলবে আমরা তারপরে সেভাবে করে আগাবো। তো তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। আর খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট পার্টটা সেভাবে আমরা নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকো, টেক কেয়ার।